নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আজ আমাদের 100তম পর্ব। এই 100টা পর্বে আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। শ্রোতা বন্ধুরাই আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে ঈশ্বর। আপনারা আরও 100টা পর্বে আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের বিশ্বাস। আজ 100তম পর্বে আপনাদের জন্য সত্যজিৎ রায়ের কাহিনী প্রফেসর শঙ্কু ও রক্ত মৎস্য রহস্য। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়। হিসেব মতো গল্পটা শঙ্কু সিরিজের 11 নম্বর গল্প। গল্পের প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু, জাপানি বৈজ্ঞানিক হামাকুরা ও তানাকা, অবিনাশ চন্দ্র মজুমদার এবং রক্ত মৎস্য মাছ। গল্প পাঠ প্রফেসর শঙ্কু এবং গল্পের সূত্রধার আমি অনুভব। শুরু হচ্ছে অনুভব বন্ধুরার 100তম পর্ব, প্রফেসর শঙ্কু ও রক্ত মৎস্য রহস্য। 13 জানুয়ারি। গত কদিনে উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি, তাই আর ডায়েরি লিখিনি। আজ একটা স্মরণীয় দিন, কারণ আজ আমার লিঙ্গুয়া গ্রাফ যন্ত্রটা তৈরি করা শেষ হয়েছে। এই যন্ত্রে যে কোনো ভাষার কথা রেকর্ড হয়ে গিয়ে 3 মিনিটের মধ্যে তার বাংলা অনুবাদ ছাপা হয়ে বেরিয়ে আসে। জানোয়ারের ভাষা কোনো মানে আছে কি না সেটা জানার একটা বিশেষ আগ্রহ ছিল। আজ আমার বেড়াল নিউটনের 3 রকম ম্যাও রেকর্ড করে তার 3 রকম মানে পেলাম। একটা বলছে দুধ চাই, একটায় মাছ চাই, আর একটায় ইঁদুর চাই। বেড়ালরা কি তাহলে খিদে না পেলে ডাকে না? আরও 2 রকম ম্যাও রেকর্ড না করে সেটা বোঝবার কোনো উপায় নেই। মাছ বলতে মনে পড়লো, আজ খবরের কাগজে, যদিও মাত্র একটা বাংলা কাগজে, একটা খবর বেরিয়েছে। সেটার সত্যি না মিথ্যে জানি না, কিন্তু সেটা যদি বানানোও হয় তাহলে যে বানিয়েছে তার কল্পনা শক্তির প্রশংসা করতে হয়। খবরটা এখানে তুলে দিচ্ছি। গোপালপুর, 10 জানুয়ারি। গোপালপুরের সমুদ্র তটে একটি আশ্চর্য ঘটনা স্থানীয় সংবাদদাতার একটি আশ্চর্য বিবরণে প্রকাশ পাইয়াছে। উক্ত বিবরণে বলা হইয়াছে যে গতকাল সকালে নলিয়া শ্রেণীর কতিপয় ধীবর জাল ফেলিয়া সমুদ্র হইতে মাছ ধরিয়া সেই জাল ডাঙায় ফেলিবা মাত্র উহা হইতে 20-25টি রক্তাভ মৎস্য লাফাইতে লাফাইতে পুনরায় সমুদ্রের জলে ঝাঁপাইয়া পড়িয়া জলমধ্যে অদৃশ্য হইয়া যায়। নলিয়াদের কেহই নাকি এই মৎস্যের জাত নির্ণয় করিতে পারে নাই, এবং জালবদ্ধ মৎস্যের হেন ব্যবহার নাকি তাহাদের অভিজ্ঞতায় এই প্রথম। আমার প্রতিবেশী অবিনাশবাবু খবরটা পড়ে বললেন, এ তো সবে শুরু। এবার দেখবেন জল থেকে মাছ ড্যাঙায় ছিপ ফেলে মানুষ ধরে ধরে ফ্রাই করে খাচ্ছে। জলচর, স্থলচর আর বোমচর, এই 3 শ্রেণীর জীবের উপরেই মানুষ যে অত্যাচার এতদিন চালিয়ে এসেছে, একদিন না একদিন যে তার ফলভোগ করতে হবে, তাতে আর আশ্চর্য কি? আমি তো মশাই অনেক দিন থেকে নিরামিষ ধরার কথা ভাবছি। এই শেষের কথাটা অবশ্যই ডাহা মিথ্যে। কারণ আর কিছু না হোক, অন্তত ইলিশ মাছ ভাজার গন্ধ পেলে যে অবিনাশবাবু আর নিউটনের মধ্যে কোনো তফাৎ থাকে না, সেটা আমি নিজের চোখে বহুবার দেখেছি। তা অবিনাশবাবু একটু আধটু বাড়িয়ে বলেই থাকেন, তাই আমি আর কিছু বললাম না। আজ ঠান্ডাটা বেশ ভালোভাবেই পড়েছে, এটাও একটা ঘটনা। আমার ল্যাবরেটরির থার্মোমিটার সকালে দেখি 42 ডিগ্রি ফ্যারেনহাইট। গিরিডিতে বহুকাল এরকম ঠান্ডা পড়েনি। আমার এয়ার কন্ডিশনিং পিলটা কাজ দিচ্ছে ভালো। শার্টের বুক পকেটে একটা বড়ি রেখে দিই, আর তার ফলে গরম জামার কোনো প্রয়োজন হয় না। 16 জানুয়ারি। আজকের স্টেটসম্যানের প্রথম পাতায় একটা খবরের বাংলা করে দিচ্ছি। ভল্টেয়ার, 14 জানুয়ারি। স্থানীয় একটা খবরে প্রকাশ যে গতকাল সকালে একটি নরউজিয় যুবক সমুদ্রে স্নানরত অবস্থায় একটি মাছের দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করে।
লার্স কনস্ট্যান্ট নামক 28 বছরের বয়সের এই যুবক তাঁরই এক মাদ্রাজি বন্ধু পরমেশ্বরের সঙ্গে জলে নেমেছিল। কোনো এক সময়ে ভারতীয় যুবক তার বন্ধুর গলায় এক আর্তনাদ শুনে তার দিকে ফিরে দেখে একটি বিঘৎ প্রমাণ লাল রঙের মাছ কনস্ট্যান্টের গলায় কামড় ধরে ঝুলে আছে। পরমেশ্বর তার বন্ধুটির কাছে পৌঁছানোর আগেই মাছটি জলে লাফিয়ে পড়ে, অদৃশ্য হয়ে যায়, আর তার পর মুহূর্তেই কনস্ট্যান্ট অজ্ঞান হয়ে পড়ে। শুকনো বালির ওপর কনস্ট্যান্টকে এনে ফেলার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। এই ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত করছে। আপাতত ওয়াল্টারে সমুদ্রে স্নান করা নিষিদ্ধ বলে ঘোষণা হয়েছে। প্রথমে গোপালপুর, তারপর ওয়াল্টার। দুটো মাছ একই জাতের বলে মনে হয়। হয় দুটো খবরকেই মিথ্যে বলে উড়িয়ে দিতে হয়, না হয় দুটোকেই বিশ্বাস করতে হয়। আজ সারাদিন ধরে মাছ সম্বন্ধে পড়াশুনো করেছি। যতই পড়ছি ততই ঘটনা দুটির অস্বাভাবিকত্ব বুঝতে পারছি। সকালে খবরটা পড়ে বৈঠকখানায় বসে বসে ভাবছি, এই সুযোগে গোপালপুরটা একবার ঘুরে এলে মন্দ হতো না। এমন সময় অবিনাশবাবু লাফাতে লাফাতে হাঁপাতে হাঁপাতে এসে উত্তেজিতভাবে তার হাতের কাগজটা আমার নাকের সামনে নাড়তে নাড়তে বললেন, পড়েছেন মশাই, পড়েছেন? কিরকম বলেছিলাম? অলরেডি শুরু হয়ে গিয়েছে মানুষের বিরুদ্ধে অভিযান। আমি বললাম, তাহলে বলবো অভিযানটা আমার বিরুদ্ধে নয়, আপনার বিরুদ্ধে। কারণ আমি পারতপক্ষে মাছ মাংস খাই না, আর আপনার দুবেলা 5 টুকরো করে মাছ না হলে চলে না। অবিনাশবাবু ধপ করে সোফায় বসে পড়ে কাগজটা পাশে ফেলে দিয়ে বললেন, যা বলেছেন মশাই, মাছ ছাড়া মানুষে কি করে বাঁচে জানি না। আমি একথা কোনো মন্তব্য না করে বললাম, সমুদ্র দেখেছেন? অবিনাশবাবু তার কমফোর্টারটা আরও ভালো করে গলায় জড়িয়ে নিয়ে বললেন, দূর, সমুদ্র না হাতি, পুরীটা পর্যন্ত যাব করে যাওয়া হলো না। আসলে কি জানেন, সমুদ্রের মাছটা আবার আমার ঠিক রোচে না। আর ওসব জায়গা শুনেছি খালি ওই খেতে দেয়। আমার গোপালপুর যাবার প্ল্যান শুনে ভদ্রলোক একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ঝুলে পড়বো নাকি আপনার সঙ্গে? 60-এর ওপর বয়স হলো, সমুদ্র দেখলুম না, মরুভূমি দেখলুম না, খান্ডুলি পাহাড় ছাড়া পাহাড় দেখলুম না, শেষটায় মরবার সময় আফসোস করে মরতে হবে নাকি? আমি নিজে গোপালপুর যাওয়া মোটামুটি স্থির করে ফেলেছি। এই অদ্ভুত মাছের সন্ধান না পেলেও নিরিবিলিতে আমার লেখার কাজকর্মগুলো খানিকটা এগিয়ে যাবে, আর চেঞ্জ হবে ভালোই। 21শে জানুয়ারি। দুদিন হলো গোপালপুর এসে পৌঁছেছি। শেষ পর্যন্ত অবিনাশবাবু আমার সঙ্গ নিলেন। তবে আমি হোটেলে, আর উনি একজন স্থানীয় বাঙালির বাড়িতে পেইং গেস্ট হয়ে আছেন। পিটপিটে লোক বলেই এই ব্যবস্থা। বললেন, ওসব বিলিতি হোটেল কখন যে কি বলে কিসের মাংস খাইয়ে দেয়, তার চেয়ে পয়সা দিয়ে হিঁদুর বাড়িতে থাকা ভালো মশাই। আমার চাকর প্রহ্লাদকে রেখে এসেছি, তবে নিউটনকে সঙ্গে এনেছি। ও এসেই সমুদ্র তটের কাঁকড়াদের নিয়ে ভারী ব্যস্ত হয়ে পড়েছে। এখনো পর্যন্ত রক্ত মাছের কোনো হদিশ পাইনি। এখানে ভদ্রলোকদের মধ্যে কেউই ও মাছ দেখেনি। যে নুলিয়াদের জালে মাছগুলো ধরা পড়েছিল তাদের সঙ্গেও কথা বলেছি। তারা তো বলে এরকম ঘটনা তাদের 14 পুরুষের জীবনে কখনো ঘটেনি। জালটা টানার সময়ে সেটা জালে থাকতেই তারা মাছের আশ্চর্য লাল রং দেখে বুঝেছিল একটা কোনো নতুন জাতের মাছ ধরা পড়েছে। টাঙায় তুলে জালটা খোলার সঙ্গে সঙ্গেই নাকি অন্য সব মাছের ভিড়ের মধ্যে লাল মাছগুলো সব একসঙ্গে লাফিয়ে উঠে লাফাতে লাফাতে সমুদ্রের জলে গিয়ে পড়ে। লাফটা নাকি অনেকটা ব্যাঙের মতো, আর সেটা লেজের উপর ভর করে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে। এটাও অনেক নুলিয়া লক্ষ্য করেছিল যে মাছের লেজটা নাকি 2 ভাগ হয়ে 2টো পায়ের মতো হয়ে গেছে। অন্তত একজনও ক্যামেরাওয়ালা লোক যদি ওই ঘটনার সময় কাছাকাছি থাকতো। আমি নিজে ক্যামেরা এনেছি, আর আরও কিছু কাজে লাগার মতো যন্ত্রপাতি এনেছি।
সেসব ব্যবহার করার সুযোগ আসবে কি না জানি না। আমার মেয়াদ হলো 7 দিন, যা হবার এরই মধ্যে হতে হবে। কাল হোটেলে এক জাপানি ভদ্রলোক এসেছেন। ডাইনিং রুমে আলাপ হলো। নাম হামাকুরা। ভাঙা ভাঙা ইংরেজি বলেন, বেশ কষ্ট করে তার মানে বুঝতে হয়। ভাগ্যিস আমার লিঙ্গুয়াগ্রাফটা সঙ্গে এনেছিলাম। এতে দুটো কাজ হয়েছে, ভদ্রলোকের সঙ্গে স্বচ্ছন্দে কথা বলা সম্ভব হচ্ছে, আর উনিও আমার বৈজ্ঞানিক প্রতিভা সম্পর্কে বেশ ভালোভাবেই জেনে ফেলেছেন। উনি নিজে যে কী কাজ করেন সেটা এখনও ঠিক বুঝতে পারিনি। আমি এই বিষয়ে প্রশ্ন করলে উনি ঘুরিয়ে পাল্টা প্রশ্ন করেন। এত লুকোবার কি আছে জানি না। কাল বিকেলবেলা উনিও আমারই মতো সমুদ্রের ধারে পায়চারি করতে বেরিয়েছিলেন। প্রায় দেখছিলাম উনি হাঁটা থামিয়ে এক দৃষ্টে সমুদ্রের দিকে চেয়ে আছে। জাপানে শুনেছি মুক্তোর ব্যবসা আছে, আর জাপানি মুক্তার খুব খ্যাতি আছে। উনি কি সেই ধান্দাতেই এলেন নাকি? 23শে জানুয়ারি। পরশু রাত থেকেই নানা রকম ঘটনা ঘটতে শুরু করেছে। জাপানি ভদ্রলোকটি যে আমারই সমগোত্রীয়, অর্থাৎ উনিও যে বৈজ্ঞানিক, আর তার গোপালপুর আসার উদ্দেশ্যটা যে কি, এসব খবর কি করে জানলাম সেটা আগে বলি। গতকাল রোজকার মতো ভোরবেলা উঠে সমুদ্রের ধারে গিয়ে নলিয়াতে জাল টানা দেখছিলাম। এমন সময় জালে একটা নতুন ধরনের সামুদ্রিক জীব উঠল। বইয়ে ছবি দেখলেও এর নামটা আমার ঠিক মনে ছিল না। ওটার স্থানীয় নাম কিছু আছে কি না সেটা নলিয়াদের জিজ্ঞেস করতে যাব, এমন সময় পিছন থেকে হামাগুড়ার গলা পেলাম। লায়ন ফিশ। সত্যি তো, লায়ন ফিশ। আমি বেশ একটু অবাক হয়েই বললাম, তোমার এসব ব্যাপারে ইন্টারেস্ট আছে বুঝি? ভদ্রলোক একটু হেসে বললেন, ওটাই হলো ওর পেশা। সামুদ্রিক প্রাণীতত্ত্ব নিয়ে 25 বছর ধরে গবেষণা করছেন তিনি। এটা শুনে আমি তাকে আবার নতুন করে তার গোপালপুরে আসার কারণটা জিজ্ঞেস করলাম। হামাগুড়া বললেন তিনি আসছেন সিঙ্গাপুর থেকে। ওখানে সমুদ্রের উপকূলে গবেষণার কাজ করছিলেন। হঠাৎ একদিন কাগজে গোপালপুরের জামুপিনি ফিশের কথা পড়ে সেটা দেখার আশায় এখানে চলে আসেন। জামুপিনি যে জাম্পিং সেটা বুঝতে অসুবিধা হলো না। জাপানিরা যুক্তক্ষরকে কিভাবে ভেঙে দুটো আলাদা অক্ষরের মতো উচ্চারণ করে সেটা এগোদিনে জেনে গেছি। হসন্ত ব্যাপারটা ওদের ভাষাতে নেই, আর নেই লয়ের ব্যবহার। সিঙ্গাপুর আর গোপালপুর, তাই হামাগুড়ার উচ্চারণে হলো সিনুগাপুরো আর কোপারোপুরো, আর আমি হয়ে গেছি প্রফেসরও সোনকু। যাই হোক, আমিও হামাগুড়াকে বললাম যে আমারও গোপালপুর আসার উদ্দেশ্য ওই একই, কিন্তু যেরকম ভাবগতিক দেখছি তাতে আশাটা খুব লাভবান হবে বলে মনে হচ্ছে না। হামাগুড়া আমার কথাটা শুনে কি যেন বলতে গিয়েও বলল না। বোধহয় ভাষার অভাবেই তার কথাটা আটকে গেল। সন্ধ্যার দিকটা রোজই আমরা বারান্দায় বসে থাকি। বারান্দা থেকে এক ধাপ নামলেই বালি, আর বালির উপর দিয়ে 100 গজ হেঁটে গেলেই সমুদ্র। কাল বিকেলে আমি আর হামাকুড়া পাশাপাশি ডেক চেয়ারে বসে আছি, আর অবিনাশবাবু একটা করাত মাছের দাঁত কিনে এনে আমাদের দেখাচ্ছেন আর বলছেন যে এইটে বাড়িতে রাখলে আর চোর আসবে না। এমন সময় একটা অদ্ভুত ব্যাপার হলো। সন্ধ্যের আবঝা আলোতে স্পষ্ট দেখতে পেলুম সমুদ্রের মাঝখান থেকে কি যেন একটা লম্বা জিনিস বেরিয়ে উঠল, আর তারপর মুহূর্তেই তার মাথার উপর একটা সবুজ আলো জ্বলে উঠল। হামাকুড়া জাপানি ভাষায় কি যেন বলে লাফিয়ে উঠে তার ঘরে চলে গেল। তারপর সেই ঘর থেকে খট খট খুট খুট পি পি ইত্যাদি নানা রকম শব্দ বেরোতে লাগলো। সবুজ আলোটা দেখি ক্রমাগত জ্বলছে
নিভছে। তারপর এক সময় সেটা আর নিভল না, জলেই রইল। এদিকে অবিনাশবাবু উত্তেজিত হয়ে পড়েছেন, বললেন, আপনার সঙ্গে আত্মরক্ষার জন্য অস্ত্রশস্ত্র আছে আশা করি। আমার কিন্তু এদের ভাবগতিক ভালো লাগছে না মশাই। হয় এরা গুপ্তচর, না হয় স্মাগলার, এ আমি বলে দিলাম। এবার হামাগুড়া ঘর থেকে বেরিয়ে এলো। তাকে দেখে মনে হলো সে ভারী নিশ্চিন্ত বোধ করছে এবং খুশিও বটে। সবুজ আলোটার দিকে আঙুল দেখিয়ে সে বলল, My ship to go down Anuda water. বুঝলাম সেটা সাবমেরিন জাতীয় একটা কিছু, আন্ডার ওয়াটার, অর্থাৎ সমুদ্রের তলায় চলে। আমি বললাম, ওতে কে আছে? হামাকুড়া বলল, Takana, my friendo. ইয়োর ফ্রেন্ড? হামাকুড়া ঘন ঘন মাথা নেড়ে বলল, With the sanitis, go down to Sutadi Life Anuda water. অর্থাৎ আমরা দুজন সায়েন্টিস্ট, আমরা গো ডাউন টু স্টাডি লাইফ আন্ডার ওয়াটার। এবার বেশ স্পষ্ট বুঝতে পারলাম যে জাহাজটা আমাদের দিকে এগিয়ে এসেছে, আর আলোটা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে। হামাগুড়া বারান্দা থেকে বালিতে নেমে জলের দিকে হাঁটতে শুরু করলো। আমরা দুজন তার পিছু নিলাম। জাহাজটা সম্পর্কে ভারী কৌতূহল হচ্ছিল। হামাগুড়া যে এতদিন এইটারই অপেক্ষা করছিল সেইটা বুঝতে পারলাম। অবিনাশবাবু বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার কানে কানে ফিস ফিস করে বললেন, আপনার সঙ্গে আত্মরক্ষার জন্য অস্ত্রশস্ত্র আছে আশা করি। আমার কিন্তু এদের ভাবগতিক ভালো লাগছে না মশাই। হয় এরা গুপ্তচর, না হয় স্মাগলার, এ আমি বলে দিলাম। জলের উপর দিয়ে যেভাবে সাবমেরিনটা তীরে চলে এলো তাতে বুঝলাম যে সেটা অ্যামফিবিয়ান, অর্থাৎ জলেও চলে ডাঙাতেও চলে। পুরীর সমুদ্র তীর হলে এতক্ষণে হাজার লোক এই জাহাজ দেখতে জমে যেত, কিন্তু গোপালপুরে এই জাহাজ আসার কথা জানলাম কেবলমাত্র আমি, অবিনাশবাবু আর হামাকুড়া। আয়তনে জাহাজটা আমাদের হোটেলের একটা কামরার চেয়ে বেশি বড় নয়। আকৃতিতে মাছের সঙ্গে একটা সাদৃশ্য আছে, যদিও মুখটা চ্যাপ্টা। তলায় 3টে চাকা, দুপাশে 2টো ডানা, আর লেজের দিকে একটা হাল লক্ষ্য করলাম। কাঁধের উপর ডান্ডাটা রয়েছে, সেটা জলের ভিতর পেরিস্কোপের কাজ করে। এই ডান্ডাটারই মাথার কাছে সবুজ আলোটা রয়েছে। জল পেরিয়ে তীরে পৌঁছতে জাহাজটা থামলো, আর তার দুপাশ থেকে 2টো কাঁটার মতো জিনিস পেরিয়ে বালির ভেতরে বেশ খানিকটা ঢুকিয়ে জাহাজটাকে শক্ত করে ডাঙার সঙ্গে আটকে দিল। বুঝলাম ঢেউ এলেও সেটা আর স্থানচ্যুত হবে না। তারপর দেখলাম জাহাজের এক পাশের একটা দরজা খুলে গিয়ে তার ভিতর থেকে একজন চশমা পরা বেঁটে খাটো গোলগাল হাসি খুশি জাপানি ভদ্রলোক বেরিয়ে এসে হামাগুড়ার সঙ্গে হ্যান্ডশেক করে আমাদের দিকে ফিরে বারবার নতজানু হয়ে অভিবাদন জানাতে লাগলো। তারই ফাঁকে অবশ্যই হামাগুড়া তার সহকর্মীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। অবিনাশবাবু এবার ফিস ফিস করে বললেন, অতিভক্তি তো চোরের লক্ষণ বলে জানতাম। ইনি এতবার হেঁট হচ্ছেন কেন বলুন তো? আমিও ফিসফিস করে বললাম, জাপানের চোর, ছ্যাঁচোর, সাধু, সন্ন্যাসী সবাই ওভাবেই হেট হয়, ওতে সন্দেহ করার কিছু নেই। সমুদ্র তীর থেকে হোটেলে ফিরে আসার পর সমস্ত ব্যাপারটা পরিষ্কারভাবে জানলাম। তানাগাও ছিল সিঙ্গাপুরে হামাগুড়ার সঙ্গে, যে সে গোপালপুরে পর্যন্ত সমস্ত পথটা সমুদ্রের তলা দিয়েই এসেছে, আর হামাগুড়া এসেছে আকাশপথ আর স্থলপথে। গোপালপুরকে ঘাঁটি করে ওরা দুজন সমুদ্রের তলায় অভিযান চালাবে রক্তমৎস্যের সন্ধানে। আমি জিজ্ঞেস করলাম, মিস্টার তানাকা যে এতখানি পথ জলের তলা দিয়ে এলেন, তিনি কি সেই আশ্চর্য লাল মাছ একটাও দেখতে পাননি? তানাকা হামাগুড়ার চেয়েও কম ইংরেজি জানে। আমি লিঙ্গুয়াগ্রাফের সাহায্যে বুঝতে পারলাম যে রক্তমাছের কোনো চিহ্ন তিনি দেখেননি, কিন্তু অন্য জলচর প্রাণীর হাবভাব একটা অদ্ভুত চাঞ্চল্য লক্ষ্য করেছেন।
রেঙ্গুনের উপকূল দিয়ে আসার সময় অনেক মাছকে মরে পড়ে থাকতে দেখেছে। তার মধ্যে কিছু হাঙর আর কিছু শুশুকুও ছিল। এসবের কারণ তানাকা কিছুই অনুমান করতে পারেনি, কিন্তু তার একটা ধারণা হয়েছে যে রক্ত মাছ না হলেও অন্য কোনো জলচর প্রাণীর দৌরাত্ম্য এসব মৃত্যুর কারণ হতে পারে। তানাকাকে ক্লান্ত মনে হওয়াতে তখন আর তাকে প্রশ্ন করে বিরক্ত করলাম না। আমার ঘরে এসে অবিনাশবাবু বললেন, সমুদ্রের তলায় এভাবে দিব্যি চলে ফিরে বেড়াচ্ছে, এ তো ভারী অদ্ভুত ব্যাপার। কালে কালে কি না হলো। ভদ্রলোক এখনো জানেন না যে সাবমেরিন বলে একটা জিনিস বহুদিন হলো আবিষ্কার হয়েছে, আর লোকে সেই তখন থেকেই জলের তলায় চলাফেরা করছে। তবে খুব বেশি গভীরে নামা আগে সম্ভব ছিল না, সেটা বোধহয় এই জাপানি আবিষ্কৃত জাহাজে সম্ভব হচ্ছে। অবিনাশবাবু বললেন, জানেন, এই জায়গাটা চট করে একঘেয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন দেখছি বেশ জমে উঠেছে। বেশ একটা রোমাঞ্চ অনুভব করছি। এত কাছ থেকে দুটো জাপানি একসঙ্গে দেখব, এ কোনোদিন ভাবতে পারিনি মশাই। তবে ওইসব মাছ ফাছের ব্যাপারে আমার বিশ্বাস হয় না। লাল মাছটা আবার নতুন কি জিনিস হলো বলুন তো? গিরিডিতে আমাদের মিত্তিত্বের বাড়িতেই তো এক কামলা ভর্তি লাল নীল কত রকমের মাছ রয়েছে, আর লাফিয়ে লাফিয়ে চলাটাই আর কি এমন আশ্চর্য বলুন। কই মাছকে কানে হাঁটতে কি দেখেননি আপনারা? সেও তো এক রকমের লাফানোই হলো। অবিনাশবাবু চলে যাওয়ার পর খাওয়া দাওয়া সেরে ঘন্টা দুয়েক একটা প্রবন্ধ লেখার কাজ খানিকটা এগিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে আবার বারান্দা গিয়ে দাঁড়ালাম। এখানে রাত 9টা থেকে ইলেকট্রিসিটির গোলমালে হোটেলের বাতিগুলো নিভে গিয়েছিল, তাই বেয়ারা এসে ঘরে মোমবাতি দিয়ে গিয়েছিল। ঘরে এসে দেখি সব থমথমে অন্ধকার। বারান্দার অন্য প্রান্তে হামাকুড়া আর তানাকার পাশাপাশি ঘর, সে দুটো অন্ধকার। বোধহয় দুজনেই ঘুমিয়ে পড়েছে। বহু দূরে কোথাও থেকে জানি ঢোলের শব্দ আসছে। বোধহয় নুলিয়াদের কোনো পরব টরব আছে। এছাড়া শব্দের মধ্যে কেবল সমুদ্রের ঢেউয়ের দীর্ঘশ্বাস। আমি বারান্দা থেকে বালিতে নামলাম। এখনো চাঁদ ওঠেনি। একটা মৃদু শব্দ পেয়ে পিছনে ফিরে দেখি নিউটন ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। তার দৃষ্টি সমুদ্রের দিকে। তার পিঠের লোমগুলো খাড়া হয়ে উঠেছে আর লেজটা ফুলে উঁচিয়ে উঠেছে। আমারও চোখ সমুদ্রের দিকে গেল। সমুদ্রের ঢেউয়ে ফসফরাসের থাকার দরুন সেটা অন্ধকারেও বেশ পরিষ্কার দেখা যায়। কিন্তু এই ফসফরাসের নীলচে আলো ছাড়াও আরেকটা আলো এখনো চোখে পড়ল। সেটা জ্বলন্ত কয়লার মতো লাল, আর এই লাল আভা চলে গিয়েছে তীরের লাইন ধরে এপাশ থেকে ওপাশ যত দূরে চোখ যায়। এই আভা স্থির নয়, তার মধ্যে যেন একটা চাঞ্চল্য আছে, চলাফেরা আছে, এগিয়ে আসা পিছিয়ে যাওয়া আছে। নিউটন ওই লালের দিকে যে গড় গড় করতে আরম্ভ করল। আমি ওকে চট করে কোলে তুলে নিয়ে ঘরে রেখে আমার সুপার টর্চ লাগানো বাইনোকুলারটা নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আবার বারান্দায় এলাম। টর্চটা জেলে লালের দিকে তাক করে বাইনোকুলারের চোখ লাগাতেই একটা চোখ ধাঁধানো অবাক করা দৃশ্য দেখতে পেলাম। কাতারে কাতারে সোজা হয়ে দাঁড়ানো মাছের মতো দেখতে কোনো প্রাণী, তাদের প্রত্যেকটি গা থেকে লাল আলো বিচ্ছুরিত হচ্ছে, আর তারা যেন কৌতূহলী দৃষ্টিতে ডাঙার দিকে চেয়ে আছে। কিন্তু এ দৃশ্য মিনিট খানেকের বেশি দেখার সৌভাগ্য হলো না। আমার আলোর জন্যেই হোক বা অন্য কোনো কারণে কিনা জানি না, সমস্ত মাছ হঠাৎ একসঙ্গে সমুদ্রের জলে ফিরে গেল, আর সেই সঙ্গে এই বিস্তীর্ণ অগ্নিরেখা অদৃশ্য হয়ে বাকি রইল শুধু ঢেউয়ের ফ্যানার ফসফরাসের স্নিগ্ধ আভা। আমি আরও কিছুক্ষণ অবাক হয়ে সমুদ্রের দিকে চেয়ে থেকে
তারপর আস্তে আস্তে চিন্তিতভাবে আমার ঘরে ফিরে এলাম। এই কি অদ্ভুত অজানা রহস্যময় প্রাণীর আবির্ভাব হলো? এতদিন এরা কোথায় ছিল? এরই একটা ছোবলে ওয়াল্টায়ারে একজন মানুষের মৃত্যু হয়েছে। এরা কি তাহলে মানুষের শত্রু? সমুদ্রের তলায় যে মরা মাছ তানাকা দেখেছে, তাদের মৃত্যুর জন্যেও কি এরাই দায়ী? রাত হয়েছিল অনেক। ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। ভালো ঘুম হলো না। তার একটা কারণ, নিউটনের ঘন ঘন গড়গড়ানি। আজ সকালে কাল রাত্রের ঘটনাটা আমার জাপানি বন্ধুদের কাছে বললাম। তানাকা শুনে বলল, তাহলে বোধহয় আমাদের খুব বেশি ঘুরতে হবে না, ওরা নিশ্চয়ই কাছাকাছির মধ্যে। আমি একটু ইতস্তত করে শেষ পর্যন্ত আমার মনের কথাটা বলেই ফেললাম। তোমাদের ওই জাহাজে কি দুজনের বেশি লোক যেতে পারে না? হামাগুড়া বলল, আমরা 6 জন পর্যন্ত ওই জাহাজে নেমেছি। তবে বেশি দিন একটানা ঘুরতে হলে 4 জনের বেশি লোক একসঙ্গে না নেওয়াই ভালো। আমি বললাম, তোমাদের আপত্তি না থাকলে আমি আর আমার বেড়াল তোমাদের সঙ্গে আসতে চাই। আমাদের খোরাকির ব্যবস্থা আমি নিজেই করব, সেই বিষয়ে তোমাদের ভাবতে হবে না। হামাগুড়া শুধু রাজি হলো না, খুশিও হলো। তানাকা আবার রসিক লোক, সে বলল, তোমার ওই যন্ত্রটা সঙ্গে থাকলে হয়তো মাছের ভাষাও বুঝতে সুবিধা হবে। ঠিক হলো যে পরদিন অর্থাৎ আগামীকাল সকালে আমরা রওনা হব। ওদের সঙ্গে খাবার দাবার আছে 7 দিনের মতো। সেই সময়টুকু আমরা একটানা সমুদ্র গর্ভে ঘুরতে পারবো। ভাগ্যিস গোপালপুর এসেছিলাম, আর ভাগ্যিস হামাগুড়াও ঠিক এখানেই এসেছিল। সময় পেলে এরকম একটা জাহাজ আমার পক্ষে তৈরি করে নেওয়া অসম্ভব কিছু না। কিন্তু আপাতত এই জাপানিদের সাবমেরিনের জন্য ভগবানকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। আমাদের হোটেলের ম্যানেজার একজন সুইস মহিলা। তাকে বলে দিলাম আমাদের ঘরগুলো যেন অন্য কাউকে দিয়ে দেওয়া না হয়। এই ভদ্রমহিলাটির মতো এমন কৌতূহল মুক্ত মানুষ আমি আর দেখিনি। আমাদের এত উত্তেজনা, এত জল্পনা কল্পনা, এমনকি রক্তমৎস্যের গত রাত্রের আবির্ভাবের বর্ণনাও যেন তাকে বিন্দুমাত্র বিচলিত করল না বা তার কৌতূহল উদ্রেক করল না। তিনি কেবল বললেন, যে কটা দিন তোমরা থেকেছো তার ভাড়াটা চুকিয়ে দিলে যে কটা দিন তোমরা থাকবে না তার ভাড়াটা আমি ধরবো না। বলা তো যায় না, দুর্ভাগ্যক্রমে যদি তোমাদের সলিল সমাধি হয়, তাই ভাড়াটা আগে থেকে নিয়ে নিলাম। আশ্চর্য হিসেবি মহিলা। দুপুরের দিকে অবিনাশবাবু এসে আমাকে গোছগাছ করতে দেখে বললেন, সে কি গুছিয়ে গেছে, কোথায় চললেন মশাই? সর্বদেখালা জমে উঠেছে। আমি অবিনাশবাবু সম্পর্কে একটু কিন্তু বোধ করছিলাম, তবে এটাও বুঝেছিলাম যে এখন অবিনাশবাবুর কথা ভাবলে চলবে না। তিনি এর মধ্যেই 2-1 স্থানীয় বাঙালি ভদ্রলোকের সঙ্গে বেশ ভাব জমিয়ে নিয়েছেন। কাজেই তাকে যে একেবারে অকুল বাথারে ফেলে দিয়ে যাচ্ছি তাও নয়। আমার গোছগাছের কারণ বলাতে অবিনাশবাবু এক মুহূর্তের জন্য থাও মেরে গিয়ে তারপর একেবারে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে উঠলেন, তলে তলে আপনি এই মতলব ফাঁদছিলেন? হ্যাঁ, আপনি তো আচ্ছা সেলফিশ লোক মশাই। শুধু আপনারই হবে কেন এই প্রিভিলেজ? আপনি বৈজ্ঞানিক হতে পারেন, কিন্তু আপনি মাছ সম্বন্ধে কি জানেন? আমি তো তবু মাছখোর, ভালোবেসে মাছ খাই, আর আপনি তো প্র্যাকটিক্যালি মাছ খানই না। হ্যাঁ। আমি কোনো মতে তাকে থামিয়ে টামিয়ে বললাম, মানে আপনাকে যদি সঙ্গে নিই তাহলে খুশি হবেন আপনি? আলবাত হব। এমন সুযোগ কে ছাড়ে? হ্যাঁ, কে ছাড়ে? আমার বউ নেই, ছেলে নেই, পুলে নেই, আমার বন্ধনটা কিসের? এতে তবু একটা কিছু করা হবে। লোককে অন্তত বলতে তো পারবো যে ফরেনে গেছি। তা সে মাছের দেশ না মানুষের দেশ, সেটা বলার কি দরকার মশাই? হ্যাঁ। হামাগুড়াকে অবিনাশবাবুর কথা বলাতে সে এককাল হেসে বলল, ওই জাপানি তু ইউ বেঙ্গালি তু পারফেক্ট তু। অর্থাৎ আমরা জাপানি দুজন, তোমরা বাঙালি দুজন।
পারফেক্ট। কাল সকালে আমাদের সমুদ্রগর্ভে অভিযান শুরু। কি আছে কপালে ঈশ্বর জানেন। তবে এটা জানি যে এই সুযোগ ছাড়া ভুল হতো। আর যাই হোক না কেন, একটা নতুন জগৎ যে দেখা হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 24শে জানুয়ারি, ঠিক 12 ঘন্টা আগে আমরা সমুদ্র গর্ভে প্রবেশ করেছি। এখানে ডায়েরি লেখার সুযোগ সুবিধা হবে কি না জানতাম না। এসে দেখছি দিব্যি আরামে আছি। ব্যবস্থা এত চমৎকার আর অল্প জায়গার মধ্যে কেবিনটা এত গুছিয়ে প্ল্যান করা হয়েছে যে কোনো সময় ঠাসাঠাসি ভাবটা আসে না। নিঃশ্বাসের কোনো কষ্ট নেই। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা জাপানি, আর সেটা আমার ধাতে আসবে না বলে আমি আমার বটিকা ইন্টিকার একটা বড়ি দিয়ে খাওয়া সেরেছি। আমার আবিষ্কৃত এই বড়ির একটাতেই পুরো দিনের খাওয়া হয়ে যায়। জাপানিরা কাঁচা মাছ খেতে ভালোবাসে, এরাও তাই খাচ্ছে বলে নিউটনের ভারী সুবিধা হয়েছে। অবিনাশবাবু আজ শাকসবজি খেলেন আর এক পেয়ালা জাপানি চা খেলেন। বুঝলাম এতে ওর মন আর পেট কোনোটাই ভরল না। কাল বলেছেন আমার বড়ি একটা খেয়ে নেবেন, যদিও আমি জানি এই বড়িতে ওর একেবারেই বিশ্বাস নেই। আমার নিজের কথা বলতে পারি যে এখানে এসে অবধি খাওয়ার কথাটা প্রায় মনেই আসছে না, কারণ সমস্ত মন পড়ে রয়েছে কেবিনের ওই 3 কোণা জানলাটার দিকে। জাহাজ থেকে একটা তীব্র আলো জানলার বাইরে প্রায় 25 গজ দূর পর্যন্ত আলো করে দিয়েছে, আর সেই আলোতে এক বিচিত্র ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল জগৎ আমাকে একেবারে স্তব্ধ করে রেখেছে। এই মাত্র 10 মিনিট হলো আমাদের জাহাজ থেমেছে। হামাকুরা আর তানাকা ডুবুরির পোশাক পরে জাহাজ থেকে বেরিয়ে কিছু সামুদ্রিক উদ্ভিদের নমুনা সংগ্রহ করতে গেছে। এই যাবার সুযোগটায় নিয়েই আমি ডায়েরি লিখছি। অবিনাশবাবু বললেন, আপনাকে ওই পোশাক পরিয়ে দিলে আপনি বাইরে বেরোতে পারবেন? আমি বললাম, কেন পারবো না, ওতে তো বাহাদুরি কিছু নেই। জলের তলায় যাতে সহজে চলাফেরা করা যায় তার জন্যেই তো ওই পোশাক তৈরি। আপনাকে পরিয়ে দিলে আপনিও পারবেন। অবিনাশবাবু 2 হাত দিয়ে তার নিচের 2 কান মুলে বললেন, রক্ষে করুন মশাই, রক্ষে করুন, বাড়াবাড়ির একটা সীমা আছে। আমি বাবা এর মধ্যেই ঠিক আছি। সাত করে ভাবুডুবু খাওয়ার ইচ্ছে আমার নেই। সকাল থেকে নিয়ে আমরা প্রায় 25 মাইল পথ ঘুরেছি সমুদ্রের তলায়। উপকূল থেকে খুব বেশি দূরে সরে ভিতরের দিকে যাইনি, কারণ মাছগুলো যখন জালে ধরা পড়েছিল আর পরশু রাত্রেও যখন তাদের ডাঙায় উঠতে দেখেছি, তখন তারা যে কাছাকাছির মধ্যেই আছে এটা আন্দাজ করা যেতে পারে। খুব বেশি গভীরেও যাইনি আমরা, কারণ 3500 ফুটের নিচে সূর্যের আলো পৌঁছায় না বলে মাছও সেখানে প্রায় থাকে না বললেই চলে। অন্তত রঙিন মাছ তো নয়, কারণ সূর্যের আলোই মাছের রঙের কারণ। এই 12 ঘন্টার মধ্যেই যে কত বিচিত্র ধরনের মাছ ও সামুদ্রিক উদ্ভিদ দেখেছি তার আর হিসেব নেই। 10 ফুট নিচে নামার পর থেকেই জেলিফিশ জাতীয় মাছ দেখতে পেয়েছি। ওগুলো যে মাছ সে কথা অবিনাশবাবু বিশ্বাসই করবেন না, খালি বলেন, ল্যাচ নেই, আঁশ নেই, মাথা নেই, কনক নেই, মাছ বললেই হলো নাকি? প্ল্যাঙ্কটন জাতীয় উদ্ভিদ দেখে অবিনাশবাবু বললেন, ওগুলোও কি মাছ বলে চালাতে চান নাকি? হ্যাঁ, আমি ওকে বুঝিয়ে দিলাম যে ওগুলো সামুদ্রিক গাছপালা। অনেক মাছ আছে যারা এই সব গাছপালা খেয়েই জীবন ধারণ করে। অবিনাশবাবু চোখ কপালে তুলে বললেন, মাছের মধ্যেও তাহলে ভেজিটেরিয়ান আছে? ভারী আশ্চর্য তো। তানাকা উদ্ভিদ সংগ্রহ করে ফিরে এসেছে, আর আমাদের জাহাজ আবার চলতে শুরু করেছে। কাতারে কাতারে মাছের দল আমাদের জানলার পাশ দিয়ে চলে যাচ্ছে। একটা বিরাট চ্যাপ্টা মাছ এগিয়ে এলো আর ভারী কৌতূহলী দৃষ্টি দিয়ে আমাদের কেবিনের ভিতরটা দেখতে লাগলো। জাহাজ চলেছে আর মাছও সঙ্গে সঙ্গে চলেছে, তার দৃষ্টি আমাদের দিকে।
নিউটন জানলার সামনে টেবিলের উপর উঠে কাঁচের উপর থাবা দিয়ে ঠিক মাছটার মুখের ওপর ঘষতে লাগলো। প্রায় 5 মিনিট এইভাবে চলার পর মাছটা হঠাৎ বেঁকে পাশ কাটিয়ে অদৃশ্য হয়ে গেল। তানাকা দিনের বেলা মাঝে মাঝে সার্চ লাইট নিভিয়ে দিচ্ছেন স্বাভাবিক আলো কতখানি আছে দেখবার জন্য। বিকেলের পর থেকে আলো আর নেভানো হয়নি। ঘন্টাখানেক আগেই হামাগুড়া বলেছে, যদি 1000 ফুট গভীরতার মধ্যে রক্ত মাছের দেখা না পাই, তবে উপকূল থেকে আরো দূরে গিয়ে আরো গভীরে নামবো। এমনও তো হতে পারে যে এ মাছ হয়তো একেবারে অন্ধকার সামুদ্রিক মাছ। আমি তাতে বললাম, কিন্তু এরা যে সূর্যের আলোতে বেরোতে পারে সেটার তো প্রমাণ পাওয়া গিয়েছে। হামাগুড়া গম্ভীরভাবে বলল, জানি, আর এখানেই তো এর জাত বোঝা অসুবিধা হচ্ছে। সহজে এর সন্ধান পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তানাকা ক্যামেরা দিয়ে ক্রমাগত সামুদ্রিক জীবের ছবি তুলে যাচ্ছে। কিছুক্ষণ আগে 2টো হাঙর একেবারে জানলার কাছে এসে পড়েছিল। তাদের হাঁয়ের মধ্যে দিয়ে ধারালো দাঁতের পাটি দেখে সত্যি ভয় করে। অবিনাশবাবুকে বললাম, ওই যে হাঙরের পিঠের 3 কোণা ডানার মতো জিনিসটা দেখছেন, ওটিও মানুষের খাদ্য। ইচ্ছে করলে চীনের রেস্টুরেন্টে গিয়ে শার্ক ফিন স্যুপ খেয়ে দেখতে পারেন আপনি। অবিনাশবাবু বললেন, সে তো বুঝলুম, সেরকম তো ষাঁড়ের লাচের স্যুপও হয় বলে শুনেছি। কিন্তু ভেবে দেখুন, যে প্রথম এইসব জিনিস খেয়ে তাকে খাদ্য বলে সার্টিফিকেট দিল, তার কত বাহাদুরি। কচ্ছপ জিনিসটাকে দেখলে কি আর তাকে খাওয়া যায় বলে মনে হয়? আমাদের জানলার বাইরে দিয়ে তখন একজোড়া কচ্ছপ সাঁতার কেটে চলেছে। ওই দেখুন না, পা দেখুন, মাথা দেখুন, খোলস দেখুন, যাকে বলে কিম্বুত, অথচ কি সুস্বাদু। এখন বাজে রাত 8:30। অবিনাশবাবু এর মধ্যেই এবার তুই হাই তুলেছেন। তানাকা একটা থার্মোমিটারের জলের তাপ দেখছে। হামাকুড়া খাতা খুলে কি যেন লিখছে। কেবিনের রেডিওতে ক্ষীণ স্বরে একটা মাঝরাজি গান ভেসে আসছে। রক্তমৎস্যের কোনো সন্ধান আজকের মধ্যে পাওয়া যাবে বলে মনে হয় না। 25শে জানুয়ারি সকাল 8টা। কাল রাত্রে একটা চাঞ্চল্যকর ঘটনা এই বেলা লিখে রাখি। হামাকুড়া আর তানাকা পালা করে জাহাজটা চালায়, কারণ একজনের পক্ষে ব্যাপারটা ক্লান্তিকর হয়ে পড়ে। আমি যে সময়ের কথা বলছি তখন ঘড়িতে বেজেছে রাত 11:30। 700 ফুট গভীরে সমুদ্রের জমির 4 হাত উপর দিয়ে চলেছে আমাদের জাহাজ। হামাগুড়ার হাতে কন্ট্রোল। তানাকা চোখ মুজে তার বাঙ্কে শুয়ে বিশ্রাম নিচ্ছে। অবিনাশবাবু ঘুমিয়ে পড়েছেন, আর তার নাক এত জোরে ডাকছে যে একবার মনে হচ্ছে তাকে সঙ্গে না নিলেই বোধহয় ভালো ছিল। আমার দৃষ্টি জানলার বাইরে। একটা ইলেকট্রিক ইল মাছ কিছুক্ষণ হলো আমাদের সঙ্গ নিয়েছে। এমন সময় সার্চ লাইটের আলোতে দেখলাম সমুদ্রের মাটিতে কি যেন একটা জিনিস চকচক করে উঠল। হামাগুড়ার দিকে চেয়ে দেখি সেও চকচকে জিনিসটার দিকে দেখছে। তারপর দেখলাম সে স্টিয়ারিং ঘুরিয়ে জাহাজটাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। এবার জানলার দিকে এগিয়ে যেতেই বুঝলাম সেটা একটা 1.5 হাত লম্বা কারুকার্য করা পিতলের কামান। সেটা যে এককালে কোনো জাহাজে ছিল, আর সেই জাহাজের সঙ্গে যে সেটা জলের তলায় ডুবেছে সেটাও আন্দাজ করতে অসুবিধা হলো না। তাহলে কি সেই জাহাজের ভগ্নাবশেষও কাছাকাছির মধ্যে কোথাও রয়েছে? মনে মনে বেশ একটা চাপা উত্তেজনা অনুভব করলাম। কামানের চেহারা দেখে সেটা যে অন্তত 300-400 বছরের পুরনো সেটা বোঝা যায়। মোগল জাহাজ, নাকি ওলন্দাজ জাহাজ, নাকি ব্রিটিশ জাহাজ? হামাগুড়া আবার জাহাজের স্টিয়ারিং ঘোরালো। সার্চ লাইটের আলো সঙ্গে সঙ্গে ঘুরে গেল, আর ঘুরতেই কোনো এক অতিকায় সামুদ্রিক জীবের কঙ্কালের মতো চোখে পড়ল জাহাজটা। এখান দিয়ে একটা মাস্তুল, ওখান দিয়ে হালের অংশ, পাঁজরের মতো কিছু খেয়ে যাওয়া ইস্পাতের কাঠামো, এখানে ওখানে মাটিতে ছড়ানো নানা আকারের ধাতুর জিনিসপত্র।
প্রাচীন জাহাজ টুপির প্রমাণ সর্বত্র ছড়ানো। দুর্ঘটনার কারণ ঝড় না যুদ্ধ তা জানি না, বা জানার কোনো উপায়ও নেই। এর মধ্যে তানাগাও বিছানা ছেড়ে উঠে এসে জানলার সামনে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে বাইরের দৃশ্য দেখছে। আমি অবিনাশবাবুকে ঘুম থেকে তুললাম। দৃশ্য দেখে তার চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল। হামাগুড়া জাহাজটাকে নোঙর ফেলে মাটিতে দাঁড় করালো। অবিনাশবাবু বললেন, এই যে আরব্য উপন্যাসের কোনো দৃশ্য দেখছি মশাই। একবার নিচেকে মনে হচ্ছে সিনবাদ, একবার মনে হচ্ছে আলী বাবা। আলী বাবার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই আমার একটা কথা মনে হলো। জাহাজের সঙ্গে কি কিছু ধনরত্ন সমুদ্রের তলায় তলিয়ে যায়নি? বাণিজ্যপথ হলে স্বর্ণমুদ্রা তাতে থাকবেই, আর সে তো জাহাজের সঙ্গে সঙ্গেই ডুববে। আর সে জিনিসটা নোনা ধরে নষ্ট হয়ে যাবার নয়। জাপানিদের হাবভাবেও একটা গভীর উত্তেজনা লক্ষ্য করলাম। দুজনে কিছুক্ষণ কি জানি কথাবার্তা বলল। তারপর আমার দিকে ফিরে হামাকুড়া বলল, ওই go out, you come. কথা শুনে বুঝলাম আমি যা সন্দেহ করছি ওরাও তাই করছে। সত্যি কোনো ধনরত্ন আছে কি না সেটা একবার ঘুরে দেখতে চায় ওরা। অবিনাশবাবু এতক্ষণ আমাদের মধ্যে কি কথা হচ্ছিল সেটা ঠিক বুঝতে পারেননি। হঠাৎ সেটা আঁচ করে চোখের পলকে তিনি একেবারে নতুন মানুষ হয়ে গেলেন। রত্ন, মোহর, সোনা, রূপো, এসব কি বলছেন মশাই? এও কি সম্ভব? একদিন পড়ে আছে জলের তলায়, নষ্ট হয়নি? ইচ্ছে করলে আমরাও নিতে পারি, নিলে আমাদের হয়ে যাবে। বলেন কি মশাই, বলেন কি? আমি অবিনাশবাবুকে খানিকটা শান্ত করে বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, অত উত্তেজিত হবেন না। এই ব্যাপারে গ্যারেন্টি কিছু নেই, এটা আমাদের অনুমান মাত্র। আছে কি না সেটা এরা দুজন গিয়ে দেখবেন। কেন শুধু এরা দুজন কেন? আমরা যাব না? আমি তো অবাক, কি বলছেন অবিনাশবাবু? আমি বললাম, আপনি যেতে পারবেন ওই জলের মধ্যে, হাঙরের মধ্যে, দুপুরের পোশাক পরে? আলবাত পারবো, নিশ্চয়ই পারবো। অবিনাশবাবু চিৎকার করে লাফিয়ে উঠলেন। ধনরত্নের লোক তার মতো সাধারণ ভীত মানুষের মনে এতটা সাহস আনতে পারে এ আমার ধারণা ছিল না। কি আর করি, নিউটনকে ফেলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া সত্যি বলতে কি ধনরত্ন আছে কি না সঠিক জানা তো নেই, আর ও বিষয়ে আমার তেমন লোভও নেই। হামাকুড়াকে বললাম, আমার বন্ধু যাবে তোমাদের সঙ্গে, আমি কেবিনেই থাকবো। 10 মিনিটের মধ্যে ডুবুরির পোশাক পরে তিনজন কেবিন থেকে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই জানলা দিয়ে তাদের ভগ্নস্তূপের দিকে অগ্রসর হতে দেখলাম। তিনজনেরই আপাতমস্তক ঢাকা, একই পোশাক হওয়াতে তাদের আলাদা করে চেনা মুশকিল। তবে তাদের মধ্যে যিনি হাত পা একটু বেশি ছুঁড়ছেন তিনি যে অবিনাশবাবু সেটা সহজেই আন্দাজ করা যায়। আরও মিনিট 5 পরে দেখলাম তিনজনেই মাটিতে নেমে ভগ্নস্তূপের মধ্যে মাটির দিকে দৃষ্টি রেখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। অবিনাশবাবুকে যেন একবার নিচু হয়ে মাটিতে হাত রাতেও দেখলাম। তারপর যে ব্যাপারটা হলো তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ অনুভব করলাম যে জলের মধ্যে একটা প্রচণ্ড বিস্ফোরণ জাতীয় কিছু হওয়ার দরুন আমাদের জাহাজটা সাংঘাতিকভাবে দুলে উঠল। আর সেই সঙ্গে 3 ডুবুরির দেহ ছিটকে গিয়ে জলের মধ্যে ওলট পালট খেতে খেতে আমাদের জাহাজের দিকে চলে এলো। চারিদিকের মাছের ঝাঁকের মধ্যে একটা চাঞ্চল্য আর দিশেহারা ভাব দেখেও বুঝলাম যে অত্যন্ত অস্বাভাবিক একটা কিছু ঘটেছে। তুই জাপানি ও বিশেষ করে অবিনাশবাবুর জন্য অত্যন্ত উদ্বিগ্ন বোধ করছিলাম। কিন্তু তারপর যখন দেখলাম তিনজনেই আবার মোটামুটি সামলে নিয়ে জাহাজের দিকে অগ্রসর হচ্ছে, তখন অনেকটা নিশ্চিন্ত হলাম। হামাকুড়া আর তানাকা অবিনাশবাবুকে ধরাধরি করে ক্যাবিনে ঢোকালো। তারপর তারা পোশাক ছাড়লে পর অবিনাশবাবু ফ্যাকাশে মুখ দেখেই তার শরীর ও মনের অবস্থাটা বেশ বুঝতে পারলাম। ভদ্রলোক বিছানায় বসে হাঁপাতে হাঁপাতে বললেন,
কুষ্টিতে ছিল বটে যে 61তে একটা ফাঁড়া আছে, কিন্তু সেটা যে এমন ফাঁড়া তা জানতুম না মশাই। আমার কাছে আমারই তৈরি স্নায়ুকে সতেজ করার একটা ওষুধ ছিল। সেটাকে 5 মিনিটের মধ্যেই অবিনাশবাবু অনেকটা সুস্থ বোধ করলেন, আর তারপর জাহাজও আবার চলতে আরম্ভ করল। বলা বাহুল্য, এই অল্প সময়ের মধ্যেই ধনরত্নের সন্ধান কেউই পায়নি। তবে সেটা নিয়ে এখন আর কারুর বিশেষ আক্ষেপ বা চিন্তা নেই। সকলেই ভাবছে ওই আশ্চর্য বিস্ফোরণের কথা। আমি বললাম, কোনো তিমি জাতীয় মাছ কাছাকাছি চললে কি এরকম আলোড়ন সম্ভব? তানাকা বলল, তুমি যদি পাগল হয়ে গিয়ে জলের মধ্যে ডিগবাজিও খাও, তাহলেও তার ঠিক আশেপাশের জল ছাড়া কোথাও এমন আলোড়ন করবে না। এটা যে কোনো বিস্ফোরণ থেকেই হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। অবিনাশবাবু বললেন, ভূমিকম্পের মতো জলকম্প হয় নাকি মশাই? আমার যেন সেই রকমই মনে হলো। আসলে কাছাকাছির মধ্যে হলে কারণটা হয়তো বোঝা যেত। বিস্ফোরণটা হয়েছে বেশ দূরেই, অথচ তা সত্ত্বেও কি সাংঘাতিক দাপট। কাছে হলে অত্যন্ত মজবুতভাবে তৈরি বলে জাহাজটা যদিও বা রক্ষা পেত, মানুষ 3 জনের যে কি দশা হতে পারত সেটা ভাবতেও ভয় করে। জাহাজ ছাড়বার আধ ঘন্টার মধ্যেই সমুদ্রের জলে বিস্ফোরণের নানা রকম চিহ্ন দেখতে শুরু করলাম। অসংখ্য ছোট ছোট মরা মাছ ছাড়াও 7টা মরা হাঙর আমাদের আলোয় দেখতে পেলাম। একটা অক্টোপাসকে যন্ত্রণায় ছটফট করতে করতে চোখের সামনে মরতে দেখলাম। এছাড়াও জলের উপর দিকে থেকে দেখি অজস্র জেলিফিশ, স্টারফিশ, ইল ও অন্যান্য মাছের মৃতদেহ ধীরে ধীরে নিচে নেমে আসছে। আমাদের আলোর গণ্ডির মধ্যে পৌঁছালেই তাদের দেখা যাচ্ছে। আমি হামাকুড়াকে বললাম, বোধহয় জলের তাপ বেড়েছে, অথবা জলের সঙ্গে এমন একটা কিছু মিশেছে যা মাছ আর উদ্ভিদের পক্ষে মারাত্মক। তানাকা তার যন্ত্র দিয়ে জলের তাপ মেপে বলল, 47 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এসব প্রাণী যেখানে থাকে তার দ্বিগুণ। কি আশ্চর্য! এমন হলো কি করে? একমাত্র কারণ বোধহয় এই যে জলের তলায় একটা আগ্নেয়গিরি ছিল, যেটার মুখ এতদিন বন্ধ ছিল। আজ সেটা ইরাপ্ট করেছে, আর তার ফলেই এত কাণ্ড। এছাড়া তো আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আকাশবাণী দিল্লি। রক্তমৎস্যের অত্যাচার আরও বেড়ে গেল। সবার মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে। লোকমুখে শোনা যায় এই রক্তমৎস্য আরও কিছু লোকের প্রাণ নিয়েছে। কোথা থেকে এলো এই রক্তমাছ? পৃথিবীতে কি নতুন জাতের প্রাণীর সৃষ্টি হলো, নাকি অন্য গ্রহ থেকে এসেছে? এখনো সেটা জানা যায়নি। News from Tokyo, 26 January, 6 o'clock on evening. Before everything, we should tell the news of bloody fish story before you. It has killed more than 30 people on the sea beach. Newspaper and government has decided to take some serious action on them. But what action should be taken? A little bit of confusion is still stopping everybody. How could government save people from bloody fish gang? Are they from Earth? The question is still harassing everybody. News from London, 26 January, 7 o'clock on evening. Before everything, we should tell the news of bloody fish story before you. It has killed more than 30 people on the sea beach. Newspaper and government has decided to take some serious action on them. But what action should be taken? A little bit of confusion is still stopping everybody. How could government save people from bloody fish gang? Are they from Earth? Question is still harassing
everybody. News from Moscow, 26 January, 8 o'clock at night. Before everything, we should tell the news of Bloody Fish story before you. It has killed more than 30 people on the sewage. Newspaper and government has decided to take some serious action on them. But what actions would be taken? A little bit of confusion is still stopping everybody. How could government save people from Bloody Fish gang? Are they from Earth? Question is still harassing everybody. 26 জানুয়ারি রাত 12টা। আমাদের ডুবুরি জাহাজের রেডিও সন্ধ্যা থেকে চালানো রয়েছে। দিল্লি, টোকিও, লন্ডন আর মস্কোর খবর ধরা রয়েছে। ফিলিপিনের ম্যানিলা উপকূলে, আফ্রিকার কেপ টাউনের সমুদ্র তীরে, ভারতবর্ষের কোচিন সমুদ্র তটে, রিও ডি জ্যানিরোর সমুদ্র তটে আর ক্যালিফোর্নিয়ার বিখ্যাত মালিবু বিচে রক্তমৎস্যের দেখা গেছে। সব শুদ্ধ 130 জন লোক এই রাক্ষসে মাছের ছোবলে মারা গেছে বলে প্রকাশ। সারা বিশ্বে গভীর চাঞ্চল্য ও বৈজ্ঞানিকদের মনে চরম বিস্ময় দেখা দিয়েছে। বহু সমুদ্রতত্ত্ববিদ এই নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। কোথায় কখন রক্তখাকি রক্তমৎস্যের আবির্ভাব হবে সেই ভয়ে সমুদ্রে স্নান করা প্রায় বন্ধ হয়ে গেছে। এমনকি জলপথে ভ্রমণ অনেক কমে গেছে। যদিও নৌকো বা জাহাজের গা বেয়ে মাছ উঠে মানুষকে আক্রমণ করেছে এমন কোনো খবর এখনো অবধি পাওয়া যায়নি। কোত্থেকে কিভাবে এই অদ্ভুত প্রাণীর উদ্ভব হলো তা এখনো কেউ বলতে পারেনি। পৃথিবীতে এভাবে অকস্মাৎ নতুন কোনো প্রাণীর আবির্ভাব গত কয়েক হাজার বছরের মধ্যে হয়েছে বলে জানা নেই। আমরা এর মধ্যে বিকেল 5টা নাগাদ একবার জলের উপরে উঠেছিলাম। গোপালপুর থেকে প্রায় 100 মাইল দক্ষিণে চলে এসেছি আমরা। সমুদ্র তট থেকে জলের দিকে 20 গজ দূরে আমাদের ডুবুরি জাহাজ রাখা হয়েছিল। ডাঙায় কোনো বসতির চিহ্ন চোখে পড়ল না। সামনে বালি, পিছনে ঝাউবন আর আরও পিছনে পাহাড় ছাড়া আর কিছুই চোখে পড়ে না। নিউটন সমেত আমরা 4 জনই ডাঙায় গিয়ে কিছুক্ষণ পায়চারি করলাম। বিস্ফোরণ নিয়ে একবার আমরা সকলেই ভাবছি, এমনকি অবিনাশবাবুও তার মতামত দিতে কুসুর করছেন না। একবার বললেন, বাইরে থেকে তাক করে কেউ জলে বোমা টোমা ফেলেনি তো? অবিনাশবাবু যে খুব বোকার মতন বলেছে তা নয়, কিন্তু জলের মধ্যে বোমা কেন? কার শত্রু সমুদ্রের জলে বাস করছে? জলের মাছ আর উদ্ভিদের উপর কার এত আক্রোশ হবে? আধ ঘন্টা খোলা হাওয়ায় পায়চারি করে আমরা জাহাজে ফিরে এলাম। সূর্যের আলো জলের নিচে যে পর্যন্ত পৌঁছয় তার মধ্যে রক্তমাছের সন্ধান পাওয়া যায়নি বলে এবার আমরা ঠিক করেছি উপকূল থেকে বেশ কিছুটা দূরে গিয়ে আরও অনেক গভীর জলে নেমে অনুসন্ধান করব। অনেকেই জানেন সমুদ্রের গভীরতম অংশ কতখানি গভীর হতে পারে। প্রশান্ত মহাসাগরের এক একটা জায়গা 6 মাইলেরও বেশি গভীর। অর্থাৎ গোটা মাউন্ট এভারেস্টটা তার মধ্যে ডুবে গিয়েও তার উপর প্রায় 2000 ফিট জল থাকবে। আমরা অন্তত 10,000 ফুট অর্থাৎ 2 মাইল নিচে নামবো বলে স্থির করেছি। এর চেয়ে বেশি গভীরে জলের যা চাপ হবে তাতে আমাদের জাহাজকে টিকিয়ে রাখা মুশকিল হতে পারে। এখন আমরা চলেছি 5000 ফুট নিচ দিয়ে। এখানে চিররাত্রি। দুপুরের সূর্য যদি ঠিক মাথার উপরেও থাকে তাহলেও তার সামান্যতম আলো এখানে পৌঁছাবে না। এখানে উদ্ভিদ বলে কিছু নেই, কারণ সূর্যের আলো ছাড়া উদ্ভিদ জন্মাতে পারে না। কাজেই প্রবাল, প্ল্যাঙ্কটন ইত্যাদির যে শোভা এতদিন আমাদের ঘিরে ছিল এখন আর তা দেখা যায় না। এখানে আমাদের ঘিরে আছে স্তরের পর স্তর জলমগ্ন পাথরের পাহাড়। এইসব পাহাড়ের পাশ দিয়ে আমরা চলেছি। নিচে জমিতে বালি আর পাথরের কুচি, তার উপরে স্থির হয়ে বসে আছে, না হয় চলে ফিরে বেড়াচ্ছে শামুক ও কাঁকড়া জাতীয় প্রাণী। পাহাড়ের গায়ে গায়ে ক্ল্যাম জাতীয় শামুক আটকে রয়েছে ঘুঁটের মতো। এক জাতীয় ভয়াবহ কাঁকড়া দেখলাম, তারা লম্বা লম্বা রন পার মতো পা ফেলে মাটি দিয়ে হেঁটে চলেছে।
এইসব প্রাণীর কোনোটাই উদ্ভিদজীবী নয়। এরা হয় পরস্পরকে খায়, না হয় অন্য সামুদ্রিক প্রাণী যখন মোড়ের নিচে এসে পড়ে তখন সেগুলোকে খায়। যারা এই জিনিসটা করে তাদের সামুদ্রিক শকুনি বললে খুব ভুল হবে না। তানাকা এখন জাহাজ চালাচ্ছে। দুই জাপানিকে এর আগে পর্যন্ত হাসি খুশি দেখেছি, এখন দুজনেই গম্ভীর। সার্চ লাইট সবসময় জ্বালানো আছে, একবার নেভানো হয়েছিল, মনে হলো যেন অন্ধকূপের মধ্যে দিয়ে রয়েছে। তবে আলো নেভালে একটা জিনিস হয়, অন্ধকারে চলাফেরা করতে হবে বলেই বোধহয় এখানকার কোনো কোনো মাছের গা থেকে আলো বেরোয়, আর তার এক একটা রং ভারী সুন্দর। এই আলো একেবারে নিয়ন আলোর মতো। একটা মাছের নামই নিয়ন মাছ। জাহাজের আলো নেভাতে একরকম দু একটা মাছ জলের মধ্যে আলোর রেখা টেনে চলে বেড়াতে দেখা যায়। এমনিতে এই গভীর জলের যে সমস্ত প্রাণী তাদের গায়ের রঙের কোনো বাহার নেই, বেশিরভাগই হয় সাদা না হয় কালো। অবিনাশবাবু মন্তব্য করলেন, সমস্ত জগৎটার উপর একটা মৃত্যুর ছায়া পড়েছে বলে মনে হয়, তাই না? কথাটা ঠিকই। শহর সভ্যতা, পথ ঘাট, মানুষ, বাড়ি গাড়ি এসব থেকে যেন লক্ষ মাইল দূরে আর লক্ষ বছর আগেকার কোনো আদিম বিভীষিকাময় জগতে চলে এসেছি আমরা। অথচ আশ্চর্য এই যে এ জগৎ আসলে আমাদের সমসাময়িক, আর এখানেও জন্ম আছে, মৃত্যু আছে, খাওয়া আছে, ঘুম আছে, সংগ্রাম আছে, সমস্যা আছে। তবে তা সবই একেবারে আদিম স্তরে, যেমন সত্যি হয়তো লক্ষ বছর আগে ছিল। তানাকা কি জানি একটা দেখে চিৎকার করে উঠল। লেখা থামাই। 29 জানুয়ারি ভোর 4টে। 11,000 ফুট থেকে আমরা আবার উপরে উঠতে আরম্ভ করেছি। আমাদের অভিযান শেষ হয়েছে। আমরা সকলেই এখনো একটা মুহ্যমান অবস্থায় রয়েছি। এটা কাটতে এবং মনের বিষয়টা যেতে বোধহয় বেশ কিছুটা সময় লাগবে। আমার নার্ভাইটা বড়ি খুব কাজ দিয়েছে। আমি যে এখন বসে লিখতে পারছি সেও এই বড়ির গুণে। এর আগের দিনের লেখার শেষ লাইনে বলেছিলাম তানাকা জানলা দিয়ে কি জানি একটা দেখে চিৎকার করে উঠেছিল। আমরা সবাই সে চিৎকার শুনে জানলার উপর প্রায় হুমড়ি দিয়ে পড়লাম। তানাকা জাপানি ভাষায় কি জানি একটা বলাতে হামাগুড়া জাহাজের সার্চ লাইটটা নিভিয়ে দিল, আর নেভাতেই একটা আশ্চর্য দৃশ্য আমাদের চোখে পড়ল। আগেই বলেছি আমাদের চারিদিকে ঘিরে রয়েছে সমুদ্র গর্ভের সব পাহাড়। এরকম দুটো পাহাড়ের ফাঁক দিয়ে বেশ খানিকটা দূরে, সমুদ্রের তলায় দূরত্ব আন্দাজ করা ভারী কঠিন, দেখতে পেলাম একটা অগ্নিকুণ্ডের মতো আলো। সেই আলো আগুনের লেলিহান শিখার মতোই অস্থির, আর তার রংটা হলো আমার দেখা লাল মাছের রঙের মতোই জ্বলন্ত উজ্জ্বল। তানাকা জাহাজের স্টিয়ারিংটা ঘোরাতেই বুঝতে পারলাম সেই অগ্নিকুণ্ডের দিকেই চালিত হচ্ছি আমরা। সার্চ লাইট আর চালার দরকার নেই, ওই আলোই আমাদের পথ দেখাবে। তাছাড়া আমাদের অস্বস্তিটা যতই কম জাহির করা যায় ততই বোধহয় ভালো। অবিনাশবাবু আমার হাতের আস্তিনটা ধরে চাপা গলায় বললেন, মিল্টনের প্যারাডাইস লস্ট মনে আছে? তাতে যে নরকের বর্ণনা আছে, এই যে কতকটা সেই রকমই মশাই। আমি আমার বাইনাকুলারটা বার করে হামাগুড়ার দিকে এগিয়ে দিয়ে বললাম, দেখবে? ও মাথা নেড়ে বলল, বাইনাকুলারে চোখ লাগাতেই অগ্নিকুণ্ড কাছে এসে পড়ল। দেখলাম সেটা আগুন নয়, সেটা মাছের মেলা। হাজার হাজার রক্ত মাছ সেখানে চক্রাকারে ঘুরছে, পাক খাচ্ছে, উপরে উঠছে, নিচে নামছে। তাদের গায়ের রং লাল বললে ভুল হবে, আসলে তাদের গা থেকে একটা লাল আভা বিচ্ছুরিত হচ্ছে, যার ফলে তাদের দূর থেকে একটা অগ্নিকুণ্ড বলে মনে হচ্ছে। প্রথমে এই দৃশ্যের অনেকখানি পাহাড়ে ঢেকেছিল। জাহাজ যতই এগোতে লাগলো ততই বেশি করে দেখা যেতে লাগলো এই রক্ত মাংসের জগৎ।
ঠিক 10 মিনিট চলার পর আমরা পাহাড়ের পাশ কাটিয়ে একেবারে খোলা জায়গায় এসে পড়লাম। মাছের ভিড় এখনো আমাদের থেকে অন্তত 20-25 গজ দূরে, কিন্তু আর এগোনোর প্রয়োজন নেই, কারণ আমাদের দৃষ্টিপথে আর কোনো বাধা নেই। তাছাড়া এটাও মনে হচ্ছিল যে এই বিচিত্র অলৌকিক দৃশ্য যেন একটু দূর থেকে দেখাই ভালো। মাছের সংখ্যা গুণে শেষ করার ক্ষমতা নেই, আর তার কোনো প্রয়োজনও নেই। এক মাছ আরেক মাছে কোনো তফাৎ নেই, সুতরাং তাদের যে কোনো একটার বর্ণনা দিলেই চলবে। মাছ বলতে আমরা সাধারণত যে জিনিসটা বুঝি এটা ঠিক সেরকম নয়। এর কাঁধের দুদিকে ডানার জায়গায় যে দুটো জিনিস আছে তার সঙ্গে মানুষের হাতের মিল আছে, আর এরা সেগুলো দিয়ে হাতের কাজই করছে। লেজটা 2 ভাগ হয়ে গেছে ঠিকই, কিন্তু ভাগ হয়ে সেটা আর ঠিক লেজ নেই, হয়ে গেছে দুটো পায়ের মতো। সবচেয়ে আশ্চর্য এই যে এদের চোখ মাছের মতো চেয়ে থাকে না, এই চোখ মানুষের মতো পাতা পড়ে। এতে চাঞ্চল্যেরও একটা কারণ আন্দাজ করা যায়, কিন্তু সেটা পরে বলছি। তার আগে বলা দরকার যে এরা পরস্পরের সঙ্গে যে ব্যবহার করছে তাতে একটা স্পষ্ট ধারণা হয় যে এরা কথা বলছে, অথবা অন্ততপক্ষে এদের মধ্যে একটা ভাবের আদান প্রদান চলছে। হাত নেড়ে মাথা নেড়ে এরা যে ব্যাপারটা চালিয়েছে সেটা কোনো রকম জলচর প্রাণী কখনো করে বলে আমার জানা নেই। তানাকা আর হামাগুড়াকে বলাতে তারাও আমার সঙ্গে এ ব্যাপারে একমত হলো। এদের সমস্ত উত্তেজনা যে ব্যাপারটাকে ঘিরে হচ্ছে সেটা একটা আশ্চর্য লাল গোলাকার বস্তু। গোলকটার সাইজে আমাদের জাহাজের প্রায় অর্ধেক। সেটা যে কিসের তৈরি তা বোঝা ভারী মুশকিল, যদিও সেটা যে ধাতু সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গোলকটা সমুদ্রের মাটিতে 3টে স্বচ্ছ তেরচা খুঁটির উপর দাঁড়িয়ে রয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, এই রক্ত মাছ ছাড়া আর কোনো জ্যান্ত প্রাণীর চিহ্ন মাত্র নেই। যেটা রয়েছে সেটা হলো মাছের ভিড়ের কিছু দূরে পর্বত প্রমাণ একটা কঙ্কাল। বুঝতে অসুবিধা হলো না যে সেটা একটা তিমি মাছের। এই বিশাল মাছের এই দশা হলো কি করে? এই প্রশ্নের একটা উত্তরই মাথায় আসে। এই বৃহৎ প্রমাণ মাছের দলই এই তিমিকে ভক্ষণ করেছে। রক্ত মাছের পিছনে যে পাহাড় তার চেহারাতেও একটা বিস্ময়কর বিশেষত্ব রয়েছে। অন্যান্য পাহাড়ের গায়ের মতো এর গা এবড়ো খেবড়ো নয়, তাকে নিপুণ কারিগরির সাহায্যে একই সঙ্গে সুন্দর ও বাসযোগ্য করে তোলা হয়েছে। তার গায়ে থাকে থাকে সারি সারি অসংখ্য সুড়ঙ্গ কাটা হয়েছে, যেগুলো পাহাড়ের ভিতর চলে গেছে। এই সুড়ঙ্গের ভিতরটা অন্ধকার নয়, এর প্রত্যেকটার ভিতরের আলোর ব্যবস্থা আছে। এই আলো লাল, অর্থাৎ এ রাজ্যের সবই লাল। এসব দেখতে দেখতে আমার মাথার ভিতরটা কেমন জানি করতে লাগলো। চোখটা ধাঁধিয়ে গিয়েছিল অবশ্যই, কিন্তু মাথার এ ভাবটা সে কারণে নয়। একটা আশ্চর্য ধারণা হঠাৎ আমার মনে উদিত হবার ফলেই এই অবস্থা। এরা যদি পৃথিবীর প্রাণী না হয়, যদি এরা অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে এসে থাকে, হয়তো তাদের নিজেদের গ্রহে আর জায়গা খুলছে না, তাই পৃথিবীতে এসেছে বসবাস করতে। হামাগুড়াকে কথাটা বলতে সে বলল, আমার নিজেরও ধারণাটাকে ওয়ান্ডারফুল বলেই মনে হয়েছিল। শুধু তাই নয়, এটা সম্ভবও বটে। এ প্রাণী পৃথিবীতে সৃষ্টি হতে পারে না, হলে সেটা এতদিন মানুষের অজানা থাকতো না। কারণ বিশেষত এরা যে শুধু জলের তলাতেই থাকে তা তো নয়, এরা উভয়চর। ডাঙায় উঠে এরা মানুষ মারতেও পারে, ডাঙা থেকে হেঁটে এরা জলে নামতে পারে। হামাগুড়া হঠাৎ বলল, ওরা মুখে কোনো শব্দ করছে কিনা বা সেই শব্দের কোনো মানে আছে কিনা সেটা জানা খুব দরকার। সুষুম্না শীষ দেয় সেটা বোধহয় তুমি জানো। সেই শীষ রেকর্ড করে জানা গেছে সেটা এক রকমের ভাষা। এই বলে হামাগুড়া কেবিনের দেওয়ালের একটা ছোট্ট দরজা খুলে তার ভিতর থেকে একটা হেডফোন জাতীয় জিনিস বার করে কানে পড়ল। তারপর
টেবিলের উপর অনেকগুলো বোতামের মধ্যে দু একটা একটু এদিক ওদিক ঘোরাতেই তার চোখে মুখে বিস্ময় ও উল্লাসের ভাব ফুটে উঠল। তারপর হেডফোনটা খুলে আমাকে দিয়ে বলল, শোন। সেটা কানে লাগাতেই নানা রকম অদ্ভুত তীক্ষ্ণ শব্দ শুনতে পেলাম। তার মধ্যে একটা বিশেষ শব্দ যেন বারবার উচ্চারিত হচ্ছে, ক্লি 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 ক্লি। এটা কি শুধুই শব্দ, না এর কোনো মানে আছে? অবিনাশবাবু দেখি এর ফাঁকেই আমার লিঙ্গুয়াগ্রাফ যন্ত্রটা বার করে আমার দিকে এগিয়ে ধরে বসে আছে। এরকম বুদ্ধি নিয়ে তো উনি অনায়াসে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারেন। কিন্তু কোনো ফল হলো না, কোনো শব্দেরই কোনো মানে আমার যন্ত্রে লেখা হলো না। অথচ যন্ত্র খারাপ হয়নি, কারণ জাপানি ভাষায় অনুবাদ গড় গড় করে হয়ে যাচ্ছে। কি হলো তাহলে? হামাকুড়া বলল, এর মানে একমাত্র হতে পারে ওরা যে ভাষায় কথা বলছে তার কোনো প্রতিশব্দ আমাদের বাংলায় নেই। অর্থাৎ ওদের ভাষা আর ওদের ভাব দুটোই মানুষের চেয়ে আলাদা। এতে আরো বেশি মনে হয় যে ওরা অন্য গ্রহের প্রাণী। যন্ত্রটা রেখে দিলাম। কি বলছে সেটা জানার চেয়ে কি করছে সেটা দেখাই ভালো। রক্তমৎস্যের দৃষ্টিশক্তি বোধহয় তেমন জোরালো নয়, কারণ আমাদের জাহাজটা তারা এখনো দেখতে পায়নি। কিন্তু তাই কি, নাকি ওদের মধ্যে কোনো একটা কারণে এমন উত্তেজনা সৃষ্টি হয়েছে যে ওদের আশেপাশে কি আছে না আছে সেদিকে ওরা ভ্রুক্ষেপই করছে না। বিনা কারণে এমন চাঞ্চল্য কোনো প্রাণী প্রকাশ করতে পারে সেটা বিশ্বাস করা কঠিন। এটা ভাবতে ভাবতেই হঠাৎ মাছের হাবভাবে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। তারা হঠাৎ দুই দলে ভাগ হয়ে গেল। তারপর দুই দল গোলকটার দুদিকে গিয়ে সেটাকে যেন বারবার ধাক্কা মেরে সরাতে চেষ্টা করতে লাগলো। তারপর দেখি তারা গোলকটাকে চারপাশ থেকে ঘিরে একই সঙ্গে সেটার দিকে চার্জ করে গিয়ে তাদের ঠেলা মারছে। এই জিনিসটা তারা প্রায় 5 মিনিট ধরে করলো। তারপরেই এক মর্মান্তিক ব্যাপার ঘটতে দেখলাম। দল থেকে একটি একটি করে মাছ ছটফট করতে করতে যেন নির্জীব হয়ে মাটিতে পড়ে যেতে লাগলো। হঠাৎ যেন কিসে তাদের প্রাণ শক্তি হরণ করে নিচ্ছে। সেটা কি ক্লান্তি, বা কোনো রকম ব্যারাম, বা অন্য কিছু? একটু চিন্তা করতেই বিদ্যুতের একটা ঝলকের মতো সমস্ত জিনিসটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। অন্য কোনো গ্রহ থেকে এই উভয়চর প্রাণী এসেছে পৃথিবীতে বসবাস করতে। জলের ভাগ এখানে বেশি, তাই জলেই নেমেছে, কিংবা হয়তো জলেই থাকবে বলে এসেছে। তারপর হয় জলের তাপ, বা জলে কোনো গ্লাস বা ওই জাতীয় কিছুর অভাব বা অতিরিক্ত এদের জীবন ধারণের পথে বাধা সৃষ্টি করেছে। তাই এদের কেউ কেউ জল থেকে ডাঙায় উঠে দেখতে গেছে যেখানে বসবাস করা যায় কিনা। ডাঙায় উঠে দেখেছে মানুষকে। হয়তো ধারণা হয়েছে মানুষ তাদের শত্রু, তাই আত্মরক্ষার জন্য তাদের কয়েকজনকে কামড়িয়ে পা হুল ফুটিয়ে মেরেছে। তারপর তারা জলে ফিরে এসে ক্রমে বুঝতে পেরেছে যে পৃথিবীতে থাকলে তারা বেশি দিন বাঁচতে পারবে না। খুব সম্ভবত ওই লাল গোলকে করেই তারা এসেছিল, আবার ওতে করেই তারা ফিরে যেতে চায়। দুর্ভাগ্যবশত গোলকটা সমুদ্রের মাটিতে এমন ভাবে আটকে গেছে যে সেটাকে উপরে তোলা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে সেই গোলকটাকে আলগা করতে না পারলে হয়তো তাদের সকলেরই সলিল সমাধি হবে। হামাকুড়াকে বললাম, ওই গোলকটাকে যে করে হোক মাটি থেকে আলগা করে দিতে হবে। এদের সাধ্য আছে বলে তো মনে হয় না। হামাকুড়া তানাকাকে জাপানি ভাষায় তাড়াতাড়ি কি যেন বলে বলল, আমাদের জাহাজটাকে দিয়ে ওটাকে ধাক্কা মারা ছাড়া আর কোনো উপায় নেই।
তবে সেটাই করা হোক। চোখের সামনে একের পর এক মাছ মরে পাক খেতে খেতে মাটিতে পড়ছে, এই দৃশ্য আমি আর দেখতে পাচ্ছিলাম না। তানাকা জাহাজটাকে চালু করে খুব আস্তে এবং সাবধানে গোলকটার দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। যখন হাত দশকের মধ্যে এসে পড়েছি তখন আরেক বিদঘুটে ব্যাপার শুরু হলো। মাছগুলো হঠাৎ তাদের ভিড়ের মধ্যে জাহাজটাকে ঢুকতে দেখে বোধহয় ভাবলো কোনো শত্রু তাদের সর্বনাশ করতে এসেছে। তারা দলে দলে আমাদের দিকে মুখ ঘুরিয়ে আমাদের কেবিনের 3 কোণা জানলাটার কাছে এসে ধাক্কা মারতে আরম্ভ করলো। সেই এক দৃশ্য, সমস্ত কেবিনের ভিতরটা লাল আভায় ধকধক করছে। মাছের পর মাছ এসে মরিয়া হয়ে জানলার ঠক্কর মারছে। তাদের দৃষ্টিতে একটা হিংস্র অথচ ভয়ার্থ ভাব। নিউটনের যা দশা হলো তা লিখে বোঝানো মুশকিল। মুখ দিয়ে ক্রমাগত ফ্যাঁস ফ্যাঁস শব্দ, তার সামনের পায়ের 2 থাবা দিয়ে অনবরত কাঁচের উপরে আঁচড়। অবিনাশবাবুর মুখের দিকে চেয়ে দেখি উনি চোখ মুছে বিড়বিড় করে ইষ্টনাম জপ করছেন। তার মুখ ফ্যাকাশে হয়ে তার উপর মাছের লাল আরো পড়ে এক অদ্ভুত গোলাপি ভাব। একটা মৃদু ধাক্কায় অনুভব করে বুঝলাম আমাদের জাহাজ গোলকের গায়ে ঠেকেছে। তার কয়েক সেকেন্ড পর তানাকা জাহাজটাকে পিছিয়ে আনতে আরম্ভ করলো। খানিকটা বিশদেই দেখলাম গোলকটা মাটি থেকে আলগা হয়ে ভাসমান অবস্থায় জলের মধ্যে দুলছে। এবার এক অভাবনীয় দৃশ্য। গোলকের তলার দিকে যে একটা দরজা ছিল সেটা আগে বুঝতে পারিনি। যত চ্যান্দ মাছ বাকি ছিল সব দেখি এবার একসঙ্গে আমাদের জাহাজ ছেড়ে বিদ্যুৎ বেগে গোলকের তলায় গিয়ে হুড়মুড় করে দরজা দিয়ে ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। তারপর যেটা হলো তার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত ছিল, কিন্তু আমরা ছিলাম না। একটা প্রচন্ড বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দেখলাম গোলকটা তীর বেগে উপর দিকে উঠছে। সেই বিস্ফোরণের ফলে জলের চাপ এসে আমাদের জাহাজকে মারলো ধাক্কা, আর সেই ধাক্কার চোটে জাহাজ ফুটবলের মতো ছিটকে গিয়ে লাগলো পিছনের পাহাড়ে। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন বুঝলাম নিউটন আমার কান চাটছে। কেবিনের মেঝে থেকে উঠে অনুভব করলাম কাঁধে একটা যন্ত্রণা। হামাগুড়া দেখি তানাকার মাথায় একটা ব্যান্ডেজ বাঁধছে। অবিনাশবাবু ছিটকে গিয়ে একটা বিছানার উপর পড়েছিলেন, তাই বোধহয় ওর তেমন চোট লাগেনি। ওকে দেখে মনে হলো উনি বেশ নিশ্চিন্তভাবেই ঘুমোচ্ছেন। কাঁধে একটা মৃদু চাপ দিতেই ধড়মড় করে উঠে বসে চোখ বড় বড় করে বললেন, এক্সরেতে কি বলছে? বুঝলাম উনি স্বপ্ন দেখছিলেন যে ওর হাড়গোড় সব ভেঙে গেছে। জাহাজ উপর দিকে উঠছে। কারিগরির আশ্চর্য বাহাদুরি এই জাপানিদের। এত বড় একটা ধাক্কায় জাহাজটা কিছু মাত্র জখম হয়নি। বাইরে যদি বা কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই মারাত্মক নয়। আর ভেতরে শুধু একটা প্লাস্টিকের গ্লাস উল্টে গিয়ে খানিকটা জল আমার বিছানায় পড়েছে, ব্যাস। হামাগুড়া বলল, প্রথমবার যে ধাক্কাটা খেয়েছিলাম সেটা বোধহয় অন্য গোলকের বিস্ফোরণ। আমি বললাম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় এরা সবাই একই সঙ্গে যেখান থেকে এসেছিল সেখানে আবার ফিরে যাচ্ছে। কোন গ্রহ থেকে এরা এসেছিল সেটা কোনোদিনও জানা যাবে কি? বোধহয় না। তবে এই ভিন্ন গ্রহবাসী রক্তমৎস্য যে বিজ্ঞানে কত দূর অগ্রসর হয়েছে সেটা ভাবতে অবাক লাগে। তানাকা এ মাছের অনেক ছবি তুলেছে। আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম সে সময় জাহাজ ছাড়ার আগে হামাগুড়া বাইরে বেরিয়ে 2টো মরা মাছের নমুনা নিয়ে এসেছে। মোট কথা আমাদের অভিযান মোটেই ব্যর্থ হয়নি। অবিনাশবাবুর দিকে চেয়ে দেখি তিনি অন্যমনস্কভাবে জানলার বাইরে তাকিয়ে গুনগুন করে গান গাইছেন। আমি বললাম, সমুদ্রগর্ভে এই অভিযানটা আপনার কাছে বেশ উপভোগ্য হয়েছে বলে মনে হচ্ছে। অবিনাশবাবু বললেন, মাছ জিনিসটা যেরকম উপাদেয়
মাছের জগৎটা যে উপভোগ্য হবে তাতে আর আশ্চর্য কি? আমার তো মনে হচ্ছে আমার জ্ঞানের ভাণ্ডার আরো অনেক ভরে উঠল। আপনি ভাবছেন জ্ঞান আর আমি ভাবছি পকেট। কিরকম? আমি অবাক হয়ে অবিনাশবাবুর দিকে চাইতেই ভদ্রলোক তার পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে একটা চাপ বাঁধা ডেলা বার করে আমার দিকে এগিয়ে দিলেন। সেটা হাতে নিয়ে ভালো করে আলোতে দেখেই আমার চোখ কপালে উঠল। সেই ডেলার মধ্যে রয়েছে অন্তত 10খানা আরবি ভাষার ছাপ মারা মোগল আমলের সোনার মোহর। শেষ হলো অনুভব ও বন্ধুরার 100তম নিবেদন, সত্যজিৎ রায়ের কাহিনী প্রফেসর শঙ্কু ও রক্তমৎস্য রহস্য। যদি নিবেদনটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন, যাতে আপনাদের সঙ্গে নিয়ে আরও 100টা পর্ব আমরা যেতে পারি। অবিনাশবাবুর চরিত্রে অভিষেক বোস, হামাগুড়ার চরিত্রে শুভ্রপাল, তানাহার ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য, হোটেলের সুইস ম্যানেজারের ভূমিকায় মোনালি কর্মকার, রেডিও জকির চরিত্রে দিব্যেন্দু, পৃথা মণ্ডল, শুভব্রত এবং ইন্দ্রাণী, গল্পপাঠ প্রফেসর শঙ্কু এবং কাহিনীর সূত্রধার আমি অনুভব। আগামী পর্বে নতুন এক গল্প নিয়ে শুরু হচ্ছে অনুভব ও বন্ধুরার নতুনভাবে পথ চলা। সঙ্গে থাকুন। নমস্কার।